যে পৃথিবীতে কোনো ফ্যাসিস্ট শক্তিকে গণ অভ্যুত্থান ছাড়া ক্ষমতাচ্যুত করা যায় নাই, ইতিহাসে নাই। শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি আমার দেশ পত্রিকায়, তখন রাজনীতিবিদরা আমাকে বললেন আমি উগ্রবাদী, আমি মৌলবাদী। শেখ হাসিনা যখন আমাকে বাধ্য করলো দেশ ত্যাগ করবার জন্যে, তার আগে আমি জেলে ছিলাম 5 বছর, আপনারা সবাই জানেন। জেল থেকে বেরোনোর পরে যখন পরিস্থিতির কারণে আমি দেশ ত্যাগ করতে বাধ্য হলাম, তার আগে আনাস আর তার বাবা মার কাছে ফিরে আসে না। আপনাদের সবার কাছে আমার আবেদন, আপনারা আনাসের মতো বাচ্চাদের এই জীবন দান ভুলে যাবেন না। আনাসরা কেন জীবন দিয়েছে সেটা মনে রাখবেন। শুধু ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করবেন না। আনাসের জীবন দেওয়ার অর্থ বুঝবার চেষ্টা করবেন, তার যে স্বপ্ন ছিল সেটা বাস্তবায়ন করতে চেষ্টা করবেন। আনাস ঠিক কি স্বপ্ন নিয়ে গেছিল আমরা জানি না। আনাস সেটা লিখে রেখে যায় নাই। সে তার ভাইদের জীবনদানের কথা বলেছে, কিন্তু আমরা কিছুটা আন্দাজ করতে পারি যে কি আনাসকে তাড়িত করেছিল সেই দিন। এই প্রসঙ্গে আমার ব্যক্তিগত 2টো কথা আপনাদের কাছে শেয়ার করি, তার সঙ্গে আমি আনাসের শব্দটাকে মেলানোর চেষ্টা করব। 2013 সালে যখন শাহবাগে গণজাগরণ মঞ্চের নাটক চলছিল, আমি তখন বলেছিলাম শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। আজকে আপনারা সব রাজনীতিবিদদের মুখে ফ্যাসিস্ট শব্দ সারাক্ষণ শুনতে পান। 2013 সালের আগে ফ্যাসিস্ট শব্দ বাংলাদেশে কেউ ব্যবহার করে নাই। শব্দ তো অবশ্যই ছিল, কিন্তু রাজনীতিতে এটার চর্চা ছিল না। তো যখন আমি বললাম শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি আমার দেশ পত্রিকায়, তখন রাজনীতিবিদরা আমাকে বললেন আমি উগ্রবাদী, আমি মৌলবাদী, এবং তারা আমাকে একজন আপদ সৃষ্টিকারী ব্যক্তি মনে করলেন। এটা গেল 2013 সালের গল্প। 2018 সালে শেখ হাসিনা যখন আমাকে বাধ্য করলো দেশ ত্যাগ করবার জন্যে, তার আগে আমি জেলে ছিলাম 5 বছর, আপনারা সবাই জানেন। জেল থেকে বেরোনোর পরে যখন পরিস্থিতির কারণে আমি দেশ ত্যাগ করতে বাধ্য হলাম, তার আগে এক অনুষ্ঠানে এরকম একটা আলোচনা সভায় ঢাকায়, সম্ভবত আলোচনা সভাটা ডিআরইউতে হয়েছিল, সেখানে বড় রাজনৈতিক দলের সব সিনিয়র নেতৃবৃন্দরা ছিলেন। আমি সেখানে একটা কথা বলেছিলাম যে পৃথিবীতে কোনো ফ্যাসিস্ট শক্তিকে গণ অভ্যুত্থান ছাড়া ক্ষমতাচ্যুত করা যায় নাই, ইতিহাসে নাই। আপনাদের নিশ্চয় মনে আছে 2018 সালে রাজনীতিবিদরা তখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলেছিলাম আপনারা কোনো নির্বাচন করতে পারবেন না, আপনারা নির্বাচনে পোলিং এজেন্টও দিতে পারবেন না। এই নির্বাচন করে পৃথিবীতে কোথাও ফ্যাসিবাদের পতন হয় নাই, বাংলাদেশেও পতন হবে না। যদি শেখ হাসিনার পতন ঘটাতেই হয় তাহলে গণ অভ্যুত্থান লাগবে, বিপ্লব লাগবে। তো 2013 সালে যখন ফ্যাসিবাদের পদধ্বনির কথা বললাম, তখন আমাকে বলা হয়েছিল উগ্রবাদী, মৌলবাদী। 2018 সালে আমাকে বলা হলো আমি ইউটোপিয়ান, কল্পনা বিলাসী। বাংলাদেশে কি আবার বিপ্লব করা সম্ভব নাকি? আমাকে বলা হলো বাংলাদেশে বিপ্লব আপনি কোথায় দেখতে পান? বাংলাদেশের বিপ্লবী দল কই, কারা বিপ্লব করবে? আমাদের আনাস সেই বিপ্লবী ছিল। আনাস সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। রাজনৈতিক দলের প্রয়োজন হয় নাই। আবু সাইদ, আনাস, মুগ্ধ, নাফিস, ওয়াসিম, তারা প্রত্যেকে বিপ্লবের এক একজন নেতা, এবং সেই বিপ্লবীদের ফলে
বাংলাদেশে আবার আমরা মুক্ত পরিবেশে আসতে পেরেছি, জনগণের অধিকার ফিরে এসছে, বাংলাদেশের লুণ্ঠিত সার্বভৌমত্ব আবার পুনরুদ্ধার করা গেছে। কারণ শেখ হাসিনা দিল্লির সহায়তায় বাংলাদেশের সার্বভৌমত্ব লুণ্ঠন করে নিয়েছিলেন, তার প্রভুদের পায়ে বাংলাদেশের সার্বভৌমত্ব অর্পণ করেছিলেন। আমাদের আনাসরা সেই সার্বভৌমত্ব আবার ফিরিয়ে দিয়েছে। কাজেই রাজনীতিবিদদের আমি বলবো, এই আনাসরা যে দেশের সার্বভৌমত্ব ফিরিয়ে দিল, এটাকে আপনারা রক্ষা করবেন, আমানতের খেয়ানত করবেন না, তাহলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। এখন আজকের যে মূল বিষয় আলোচনা, সেটা হলো যে বিপ্লবোত্তর বাংলাদেশে বা জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে আমরা এখন কি করতে যাচ্ছি বা কি করব। এতক্ষণ প্রধানত আমরা অতীত নিয়ে আলোচনা করেছি, প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছি। এবার একটু বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা যাক। আর 3 মাসের মধ্যে দেশে একটি নির্বাচন হতে যাচ্ছে বলেই আমরা আশা করছি সবাই। কিন্তু নির্বাচন আমরা কি চাই? আমরা চাই যে নির্বাচন অবশ্যই ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হবে। নির্বাচনে সবাই যেন নির্ভয়ে ভোট দিতে পারেন এবং যে ভোট দেবেন সেই অনুযায়ী যেন বিজয়ীরা নির্বাচিত হন। এটা করবার জন্যে সরকারের দায়িত্ব প্রধান, কিন্তু রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে। কাজে আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আজকে আহ্বান জানাবো যে আপনারাও জাতির কাছে ওয়াদা করুন যে আপনারা নির্বাচনে কোন রকম কারচুপির আশ্রয় দেবেন না। কারণ কারচুপি শুধু সরকার করে না, দলগুলোও করে, এটাই বাস্তবতা। কাজেই আপনাদেরকে জনগণের সঙ্গে একটা চার্টার দিতে হবে সব রাজনৈতিক দলকে, যে আমরা একেবারে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করব এবং সেই ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনে যারা জয়লাভ করবে বা যারা পরাজিত হবেন সবাই সেই নির্বাচনের ফলাফল মেনে নেবেন। কারণ বাংলাদেশ এই একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যেতে পারে, যেটা আমাদের সবার প্রত্যাশা। এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা যদি ফিরে যেতে পারি, তাহলে আমি আশা করি যে দিল্লি থেকে যে ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে বিপর্যস্ত করবার, সেই ষড়যন্ত্র ফাইনালি পরাজিত হবে। কারণ দিল্লি চাইবে না বাংলাদেশে একটা শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন হোক। কারণ শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন হয়ে গেলে আর ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগটা আর থাকবে না, যেই সুযোগের চেষ্টা তারা প্রতিদিন করে যাচ্ছে। কাজে এখানে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমরা যারা নাগরিক সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মী এবং সরকার, সবাইকে যদি আমরা একসাথে কাজ করতে পারি, তাহলে আমরা একটি নির্বাচিত সরকারের অধীনে আবার বাংলাদেশকে দেখতে পাবো ইনশাআল্লাহ। কিন্তু তার থেকে বড় দায়িত্ব আনাসের বন্ধুদের, তাদের দায়িত্ব সব থেকে বেশি। এই দেশকে যদি রক্ষা করতে হয় তাহলে তরুণদেরই সেই দায়িত্ব গ্রহণ করতে হবে। আমি কৃতজ্ঞতা জানাই এই তরুণদের যারা জুলাই বিপ্লব করেছে। জুলাই বিপ্লব না করলে তাহলে আমি যে 2018 সালে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেছিলাম যে গণ অভ্যুত্থান ছাড়া পৃথিবীতে কোথাও ফ্যাসিবাদের পতন হয় নাই, সেটা সত্যে পরিণত হতো না। এই জন্যে জাতি হিসাবে আমরা কৃতজ্ঞ তো বটে, আমি ব্যক্তিগতভাবেও জুলাই যোদ্ধাদের কাছে কৃতজ্ঞ। কারণ আপনারা প্রমাণ করেছেন যে আমি সঠিক বলেছিলাম। বিপ্লব ছাড়া কোনোদিন কোনো স্বৈরাচারের পতন হয় না। আমি রাজনীতিবিদদের মধ্যে দেখি তারা এটাকে বিপ্লব বলতে শঙ্কা বোধ করে, সংকোচ বোধ করে। এটার কারণটা কি আমি একটু ভাবার চেষ্টা করেছি। কেন সংকোচ বোধ করে? আমার মনে হয়েছে এটা এক ধরনের রাজনীতিবিদদের হীনমন্যতা। কারণ তারা পারে নাই, ছেলেরা পেরে গেছে, ছাত্র জনতা পেরে গেছে,
এই হীনমন্যতার জন্যই তারা বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করে না। আমি মনে করি জুলাই শুধু অভ্যুত্থান ছিল না, জুলাই বিপ্লব ছিল। কারণ জুলাই শুধু একটি রেজিম চেঞ্জের জন্য হয় নাই, একটি রেজিম চেঞ্জের জন্য শুধু আনাস জীবন দেয় নাই, আনাস জীবন দিয়েছে আজকের তরুণদের ভাষায় নতুন বন্দোবস্তের জন্য জীবন দিয়েছে আনাস। নতুন বন্দোবস্তের কথা আমরা যখন বলি তখন অবশ্যই বলতে হবে জুলাই বিপ্লব ছিল, এবং এই বিপ্লব মেনে নেওয়ার মতো উদারতা আমাদের মতো বুড়োদের, যারা আমরা বিপ্লবে অংশগ্রহণ করতে পারি নাই, তাদের দেখানো উচিত, মেনে নেওয়া উচিত। এটা বিপ্লব ছিল, অবশ্যই বিপ্লব ছিল। দুর্ভাগ্যজনক হলো যে সরকার জুলাইয়ের ফসল, সেই সরকারও বুঝতে পারলো না যে এটা বিপ্লব ছিল। সেই সরকার বলল আমরা অন্তর্বর্তীকালীন সরকার। না, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন না, আপনারা বিপ্লবী সরকার ছিলেন। যদি এটা বুঝতে পারতেন তাহলে আজকে যে জটিলতাগুলো তৈরি হয়েছে তাহলে এই জটিলতাগুলো থাকতো না। এটা বুঝতে পারলে আমরা ফ্যাসিবাদের সকল দোসরকে সরকারের প্রতিটি পর্যায় থেকে উৎখাত করতে পারতাম এতদিন। কারণ যখনই আপনাকে ক্লিনজিং করতে হবে একটা সরকারে, সেই সরকারের একটা বিপ্লবের ম্যান্ডেট দরকার। বিপ্লবের ম্যান্ডেট থাকলে সেই সরকার পারে সবকিছু পরিষ্কার করে দিতে। এই সরকার পারে নাই, কারণ তার বিপ্লবটাকেই বুঝতে পারে নাই। কিন্তু তা সত্ত্বেও এই বিপ্লবে একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে। নতুন রাজনৈতিক দল না, দল তো পুরনো আছে, বিএনপি, জামাত, এরা তো আছেই, আরো সব কত কত দল আছে। নতুন রাজনৈতিক শক্তি, পলিটিক্যাল পাওয়ার, তারা বাংলাদেশের তরুণরা, তারা পলিটিক্যাল পাওয়ার হিসেবে জেগে উঠেছে। তাদেরকে যত বড় রাজনৈতিক দলই আপনারা হন না কেন, সেই নতুন তরুণ পলিটিক্যাল পাওয়ারকে আপনারা ইগনোর করতে পারবেন না। এবং এই পলিটিক্যাল পাওয়ার বলতে আমি শুধু এনসিপি কে বলছি না, তরুণ সবাইকে বলছি, এনসিপির ভেতরে এবং বাইরে যারা জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছে প্রত্যেকেই সেই পলিটিক্যাল পাওয়ারের অংশ। এবং আমি সেই পলিটিক্যাল পাওয়ারের উদ্দেশ্যে দু চারটা কথা বলতে চাই। রাজনীতিবিদদের তো বললাম, পলিটিক্যাল পাওয়ারকে যেটা বলতে চাই সেটা হলো, কোনো পলিটিক্যাল স্ট্রাগল বিজয়ী হবে না যদি আমরা কালচারাল স্ট্রাগলে বিজয়ী হতে না পারি। কারণ কালচারাল স্ট্রাগলে বিজয়ী হলে তারপরে আমি পলিটিক্যালি ফাইট করতে পারি, যেটা কিছুটা বেঞ্জিন বলার চেষ্টা করেছি। দুদিন আগে বুধবারে আমি সোনারগাঁতে গেছিলাম, ঢাকার পাশে। সোনারগাঁতে গেলাম কেন জানেন? দুজনের স্মৃতি খোঁজার জন্য গেছিলাম আমি সোনারগাঁতে। একজনের নাম শরফুদ্দিন আবু তাওয়ামা। শরফুদ্দিন আবু তাওয়ামা একজন স্কলার ছিলেন, একজন ধর্মপ্রচারক ছিলেন। তিনি বোখারা থেকে বাংলায় এসেছিলেন 1250-60 সালের দিকে। 1277 সালে তিনি মারা গেছেন। তিনি সোনারগাঁয়ে একটা ইউনিভার্সিটি করেছেন, যেটাকে আমরা বলি মাদ্রাসা বলতে পছন্দ করি, আসলে সেটা একটা বিশ্ববিদ্যালয় ছিল। পৃথিবীর 10টা তৎকালীন সময়ে সব থেকে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটার প্রতিষ্ঠাতা ছিলেন শরফুদ্দিন আবু তাওয়ামা। আমাদের বইতে কোথায় লেখা আছে? লেখা নাই। কেন লেখা নাই? কারণ বাঙালি মুসলমানের ঐতিহ্য এবং ইতিহাস আমাদের সিস্টেম আমাদেরকে শিখতে দেয় নাই। এই সিস্টেম তৈরি হয়েছে হিন্দুত্ববাদের বয়ানে, এই সিস্টেম তৈরি হয়েছে। এই সিস্টেমকে যদি উড়িয়ে দিতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই নিজের শিকড়ে ফিরে যেতে হবে, আমাদের ঐতিহ্য খুঁজে আনতে হবে। আমাদের ঐতিহ্য হচ্ছে শরফুদ্দিন আবু তাওয়ামা। শরফুদ্দিন আবু তাওয়ামাদের খুঁজে আনতে হবে। এবং সেই সময় তার যে ইউনিভার্সিটি ছিল সেখানে মিডল ইস্ট এবং অন্যান্য অঞ্চল থেকে, তুরস্ক, ইরান, সেন্ট্রাল এশিয়া, আরব সব জায়গা থেকে ছাত্ররা পড়তে আসতেন। এবং সেই সময় অন্য যে বিখ্যাত বিশ্ববিদ্যালয় ছিল তার মধ্যে আল আজহার ইউনিভার্সিটি ছিল কায়রোতে,
অক্সফোর্ড ছিল ইংল্যান্ডে, বাগদাদে ইউনিভার্সিটি ছিল একটা, নিজামুদ্দিনের ওনার নামে, যিনি প্রধানমন্ত্রী ছিলেন, আব্বাসিদ সাম্রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি করেছিলেন। আর বেঙ্গলে এই সোনারগাঁয়ে আবু তোয়ামার মাদ্রাসা ছিল। সেই মাদ্রাসা বা ইউনিভার্সিটির আজকে চিহ্নমাত্র নাই। এবং কত সরকার গেছে স্বাধীনতার পর, আমি যদি 71 সালের পরেও চিন্তা করি, 54 বছর চলে গেছে, কোন সরকার এটা খুঁজে বের করার চেষ্টা করে নাই। পাকিস্তানের পরেও 24 বছরে এগুলো খোঁজার চেষ্টা করে নাই, যদিও পাকিস্তান ওয়াজ সাপোজ টু বি এ ইসলামিক স্টেট অফ পাকিস্তান। পাকিস্তানি শাসকরা কেন করে নাই জানেন? সময় আছে? আমার ধারণা দুটো কারণে করে নাই। একটা কারণে হচ্ছে ওরা মূর্খ ছিল, ওরা জানতো না বাঙালি মুসলমানের ঐতিহ্য ইতিহাস, ওরা জানতো না। ওরা আমাদের গায়ের রং কালো, তো এই জন্য ওরা আমাদেরকে পিওর মুসলমান মনে করতো না, আমাদেরকে ওরা রেসিস্ট, এই জন্য নিচু চোখে দেখতো। ওরা মনে করতো ওদের মতো সাদা গায়ের রং সাদা না হলে প্রকৃত মুসলমান হয় না। এই দেশে যে এত পুরনো ইসলামিক ঐতিহ্য, এটা ওরা জানতো না। দিস ইজ ওয়ান। আর দ্বিতীয় হচ্ছে, ওরা যেহেতু পাকিস্তানে কোনোদিন গণতন্ত্র ছিল না, ইট ওয়াজ এ মিলিটারি ডিক্টেটরশিপ মোস্টলি, তাদের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। এগুলোর জন্য পলিটিক্যাল ডেভেলপমেন্টের দরকার হয়, রাজনৈতিক চিন্তা চেতনা ঐতিহ্যের দরকার হয়। পাকিস্তানি শাসকদের মধ্যে এগুলো ছিল না। আর আমরা কেন করলাম না 54 বছরের? দুটো কারণে। একটা হচ্ছে ভারতীয়দের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের কারিকুলাম তৈরি করেছি, বই পুস্তক লিখেছি আমরা, কারণ সেই বই পুস্তকে বাঙালি মুসলমানের ঐতিহ্য আপনারা খুঁজে পাবেন না। যেমন ধরেন, আবু তোয়ামার কথা বললাম আমি 1250 সালে, অথচ আচ্ছা আরেকজনের কথা বলে নেই। আরেকজন হলো, আমি দেখতে গেছিলাম গিয়াসুদ্দিন আজম শাহ, সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের কবর আছে ওখানে, ওইটা দেখতে গেছিলাম। সেই কবরও কিন্তু 1400 সালে, তার মানে আজ থেকে প্রায় কত বছর আগে, 600-700 বছর আগের কবর। এবং গিয়াসুদ্দিন আজম শাহ স্বাধীন বাংলার, আপনাদের অনেকের ধারণা 71 সালের আগে নাকি বাঙালিরা স্বাধীন ছিল না, এটাও আপনাদেরকে ভুল শেখানো হয়েছে। এটাও আপনাদেরকে দিল্লির রং শিক্ষা আপনাদেরকে দেওয়া হয়েছে যে 71-এর আগে বাংলাদেশ স্বাধীন হয় নাই, আসমান থেকে নাজিল হয়েছে বাংলাদেশ 71 সালে। ঘটনাটা এরকম না। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম শামসুদ্দিন ইলিয়াস শাহ, বহু বছর আগে, 12th সেঞ্চুরিতে। উনি নিজেকে বলতেন সুলতানে বাংলা, বাংলার সুলতান, প্রথম বাংলার সুলতান, সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। তার নাতি হল গিয়াসুদ্দিন আজম শাহ, এবং তিনি খুবই পাওয়ারফুল, খুব শক্তিশালী সুলতান ছিলেন। তার একটা গল্প আপনাদেরকে বলি। তিনি কবি ছিলেন, তো তখন ইরানের সবচেয়ে বিখ্যাত কবির নাম হাফিজ। তো তিনি একটা কবিতা লিখে একটা লাইন শেষ করতে পারছিলেন না। তিনি হাফিজের কাছে ওই কবিতা পাঠিয়েছিলেন যে, কবি আমি তো শেষ করতে পারছি না, আপনি এই লাইনটা লিখে দেন। হাফিজ আবার সেটা লিখে পাঠিয়েছিলেন তার কাছে। তারপরে গিয়াসুদ্দিন আজম শাহ হাফিজকে বলেছিলেন, আপনি আমার রাজ্যে চলে আসেন, আমার রাজ্যে আপনি সভাকবি হন। তাহলে চিন্তা করে দেখেন, বাংলার একজন সুলতান ইরানের রাজকবি হাফিজকে বলছে আপনি বাংলায় চলে আসেন। তাহলে বাংলা তখন কতটা উন্নত ছিল। 71 সালে নাজেল হওয়ার গল্পে আপনারা ভুলে যান, এগুলো সব ফালতু আলোচনা। আরেকটা গল্প হলো যে, ওনার সময় চীনের সাথে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ ছিল, কূটনৈতিক সম্পর্ক ছিল চীনের সাথে বাংলাদেশের। এবং তিনি চীনে যখন তার অ্যাম্বাসেডার পাঠালেন, রাষ্ট্রদূত বলে আমরা তাকে পাঠালেন, সেই অ্যাম্বাসেডারের সাথে চীন সম্রাটের জন্য একটা গিফট পাঠিয়েছিলেন, উপহার। সেই উপহার কি জানেন? সেই উপহার একটা জিরাফ। আমি অনেক চিন্তা করেছি, জিরাফ কোত্থেকে পেলেন ভদ্রলোক? ওই সময় বাংলাদেশে কি জিরাফ পাওয়া যায় নাকি? জিরাফ তো হয় আফ্রিকাতে। তার মানে ভেবে দেখেন, আফ্রিকা থেকে উনি ইম্পোর্ট করেছেন, আমদানি করে বাংলাদেশে এনেছেন জিরাফ, এনে এখান থেকে আবার রপ্তানি করেছেন চায়নায়, চায়নায় পাঠিয়েছেন তাদের সম্রাটের উপহার হিসাবে। এবং সেই জিরাফ বাংলার যিনি অ্যাম্বাসেডার ছিলেন নিয়ে যেদিন পৌঁছান পিকিংয়ের রাস্তার দুধারে লোক জমে গেছিল জিরাফ দেখবার জন্য, কারণ তার আগে তারা জিরাফ দেখে নাই। তো
তো বাংলা এই ধরনের বাংলা ছিল, এই ছিল সুলতানি বাংলা। এই ইতিহাসগুলো আমাদেরকে নতুন করে জানতে হবে। এবং আমি জুলাই যোদ্ধার জেনারেশন, আমি ওদেরকে জুলাই যোদ্ধা, জেনজি বলেন আপনারা, আমি বলি জুলাই যোদ্ধা জেনারেশন। জুলাই যোদ্ধা জেনারেশনকে আমি বলবো এই লেখাপড়াগুলো করবার জন্যে এবং এই সাংস্কৃতিক যে ঐতিহ্য এটাকে তুলে আনার জন্য। কারণ এই সাংস্কৃতিক ঐতিহ্য যদি আমি তুলে আনতে পারি বাংলাদেশের মানুষের জন্য, তাহলে আমাদের উপরে কলকাতার ব্রাহ্মণ্যবাদী চাপিয়ে দেওয়া সংস্কৃতি, সেটাকে আমরা পরাজিত করতে সক্ষম হব। আমি বলতে পারবো যে আমাদের সংস্কৃতি অনেক প্রাচীন, অনেক রিচ অ্যান্ড অ্যানশিয়েন্ট প্রাচীন আমাদের। কাজেই বাংলা আমাদের বাংলা, তোমাদেরটা না, আমাদেরটাই অ্যাকচুয়াল বাংলা। এবং বাঙালি মুসলমানের ঐতিহ্য সংস্কৃতি নিয়ে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমরা সাংস্কৃতিক যুদ্ধে জয়লাভ করবো ইনশাআল্লাহ। এবং যদি সাংস্কৃতিক যুদ্ধে জয়লাভ করি, তাহলে রাজনৈতিক যুদ্ধেও আমরা জয়লাভ করব। এবং রাজনৈতিক যুদ্ধে জয়লাভ করতে পারলে তখন হাসিনার মতো ফ্যাসিস্ট বিদেশি দালালদের আর কোনো স্থান আর বাংলাদেশে হবে না। অনেকে বলে না যে আপা কি আবার ফিরে আসবে নাকি? আমি বলি ওসব ভুলে যান, আপা অতীত, আপা আর ফিরবে না। কারণ এটা শেষ হয়ে গেছে এবং এই চ্যাপ্টার ইজ ক্লোজড। তবে এটাকে ফাইনালি ক্লোজ করবার জন্য আমাদের সবার একটা শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন লাগবে। শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন করতে পারলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টদের বাংলাদেশে কবর রচনা হয়ে যাবে। আর তবে এখানে একটা কথা আছে, কবর রচনা হয়ে যাবে তো বললাম, এখানে আমাদের ভোটারদের একটা কাজ আছে, সেটার আহ্বান জানাবো আমি ভোটারদের প্রতি, রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছি, জেনজিকে বলেছি বা জুলাই যোদ্ধা জেনারেশনকে বলেছি, ভোটারদের প্রতি আহ্বান, কোন ভারতীয় দালালকে ভোট দেবেন না। দল বুঝি না আমরা, দল বুঝি না আমরা, শুধু বুঝি ভারতীয় কোনো দালাল যেন পার্লামেন্টে যেতে না পারে। সুতরাং আপনারা যাকে ভোট দেবেন শুধু দল না, মার্কা না, সেই ব্যক্তিটিকে চিনবার চেষ্টা করবেন যে কাকে আপনারা আপনাদের পবিত্র আমানত দিচ্ছেন। এবং সে সত্যিকার অর্থে যখন সময় আসবে তখন ভারতের বিরুদ্ধে লড়াইতে আপনার কনস্টিটিউয়েন্সিতে আপনার সংসদ সদস্য সেই লড়াইতে নেতৃত্ব দিতে পারবে কিনা সেটা বুঝে আপনারা ভোট দেবেন। এইটুকু যদি আমরা করতে পারি তাহলে আমি আশাবাদী 18 কোটি মানুষের দেশকে দিল্লি আর কখনো পদানত করতে সক্ষম হবে না ইনশাআল্লাহ। এই বাংলা বহুদিন স্বাধীন ছিল, নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত এই বাংলা স্বাধীন ছিল, তার মানে 1757 সাল। তারপরে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি এটাকে দখল করেছিল 190 বছর, 1947। তারপরে আবার স্বাধীন হয়েছে 1947-এ, কিন্তু স্বাধীনতা ছিল, আপনারা ভুলে যাবেন না যে 1947 স্বাধীনতা ছিল না। 1947 মুসলমানের জন্য একটি স্বাধীন আবাস ভূমি তৈরি করা হয়েছিল। সেখানে কি ভুলভ্রান্তি হয়েছে সেটা বেঞ্জিন বলেছে, আমি তার পুনরাবৃত্তিতে যাচ্ছি না, এটা নিয়ে দীর্ঘ আলোচনা করা যেতে পারে। আর 1971-এ আমরা নতুন করে স্বাধীন হয়েছি কারণ পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের প্রতি জুলুম করেছিল। জুলুমের বিরুদ্ধে লড়াই করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। কাজে পাকিস্তানিরা জুলুম পাচ্ছিল, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। লড়াই করে আমরা 71 সালে স্বাধীন হয়েছি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের স্বাধীনতা সম্পূর্ণ ছিল না 71 সালের পরে, কারণ শেখ মুজিবুর রহমান বাংলাদেশ দিল্লির নির্দেশে চালাতেন। কাজে বাংলাদেশে একটা প্রচ্ছন্ন দিল্লির উপনিবেশ ছিল শেখ মুজিবুর রহমানের আমলে। আমরা প্রকৃত স্বাধীন হয়েছিলাম 1975 সালে 7ই নভেম্বর। 7ই নভেম্বরের যে সিপাহী জনতা বিপ্লব ছিল
সেই বিপ্লবের মাধ্যমে আমরা প্রকৃত স্বাধীনতা অর্জন করেছিলাম এবং সেই বিপ্লবের মহানায়ক ছিলেন শহীদ জিয়া। এবং আপনাদেরকে আরেকটা কথা বলি, আমি একটু আগে বললাম আমি বিদেশে যেতে বাধ্য হয়েছিলাম, এবার জুলাই যুদ্ধের সময় আমি থাকতে পারিনি, কিন্তু 7ই নভেম্বর আমি রাস্তায় ছিলাম। 7ই নভেম্বরের যে স্পিরিট নিয়ে আমরা 7ই নভেম্বরের রাস্তায় ছিলাম, আমি আপনাদেরকে বলছি একই স্পিরিট নিয়ে এবার বাংলাদেশের ছাত্র জনতা একই স্পিরিট নিয়ে জুলাই যুদ্ধের সময় রাস্তায় ছিল। স্পিরিটটা কি? দুটা। একটা তো আছে স্বৈরাচার বা ফ্যাসিবাদের পতন, সেটা আলাদা বিষয়, কিন্তু বেসিক স্পিরিট দুটা। একটা হলো আমার বাঙালি মুসলমানের স্বাধিকার প্রতিষ্ঠা করা। কেমন করে? আপনারা এবার স্লোগান দিয়েছেন না, একটু আগে বাচ্চারা স্লোগান দিচ্ছিল, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, কলকাতা না যশোর, যশোর যশোর বলছিল না? আমরা সেদিন স্লোগান দিয়েছিলাম, ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক, ভারতীয় কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এটা ছিল আমাদের 7ই নভেম্বরের স্লোগান। আমাদের স্লোগান ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার এখনো মনে আছে, কারণ আমি তখন বুয়েটের 3rd ইয়ারের ছাত্র। আমরা রাস্তায় গিয়ে এই স্লোগান দিয়েছিলাম। তার মানে 7ই নভেম্বর শহীদ জিয়ার নেতৃত্বে বাংলাদেশ আবার নতুন করে প্রকৃত স্বাধীনতা লাভ করেছিল। সেই স্বাধীনতা হরণ করে নিয়েছিল আবার শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় এসে। এই 15 বছর আবার বাংলাদেশকে একটি ভারতীয় উপনিবেশে পরিণত করা হয়েছিল। সেখান থেকে জুলাই যোদ্ধারা আনাসরা আমাদেরকে মুক্তি দিয়েছে। কাজেই সেই জুলাই যোদ্ধাদের কাছে, এই যে নতুন উদীয়মান রাজনৈতিক শক্তি তরুণদের, তাদের কাছে আমার আহ্বান থাকবে, ভারতের প্রশ্নে কোনো ছাড় নাই। তারা যেন ঐক্যবদ্ধ থাকে এবং তারা যদি রাজনৈতিক দলকে বলে দেয় যে ভারতের সাথে যে দালালি করবে, যে দল করুক না কেন, তাদের বিরুদ্ধে আবার আমরা বিপ্লবের আহ্বান নিয়ে রাস্তায় নামব, তাহলে পরে কোন রাজনৈতিক শক্তির পক্ষে ভারতের দালালি করে বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকা ইনশাআল্লাহ সম্ভব হবে না। এতদিন একটা কথা বলা হতো, রাজনীতিবিদরা প্রায়ই বলে, শুনবেন, যে ভারত একটা বিরাট দেশ, আমাদের চারদিকে ঘিরে আছে, ভারতের সাথে সুসম্পর্ক না রেখে আমরা ক্ষমতায় যেতে পারবো না, কিংবা ক্ষমতায় গেলেও ক্ষমতায় টিকতে পারবো না। এটা রাজনীতিবিদদের কনভেনশনাল উইজডম, এটা প্রায়ই শুনবেন রাজনীতিবিদদের মুখে। আমরা উল্টো কথা বলতে চাই, ভারতের সাথে দালালি করে কেউ ক্ষমতায় থাকতে পারে। এখন থেকে এটাই হোক আমাদের স্লোগান। আজকে আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, অনেকক্ষণ কথা বলে ফেলেছি। আপনারা যে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও আনাসদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।